অন্নপূর্ণা ফর্ম ফিল আপ নিয়ে হাজার লোকে হাজার কথা বলছে সোশ্যাল মিডিয়াতে। এটা নিয়ে কেউ বলছে যে ১৪ গোষ্ঠী ধরে টানছে, সবাইয়ের দিতে হবে হেনা তেনা। তোমরা বুঝতে পারলে কিন্তু এটা কিছুই না। তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। একদম তোমাদের কাছে পুরো জলের মতো হয়ে যাবে। খুব সহজ। বলে না, একটা কথাই আছে না যে চলতে জানে না উঠোন বাঁকা। যারা না বুঝতে পারবে তাদের কাছে অনেকটাই মনে হচ্ছে, আর যারা কিন্তু বুঝতে পারবে তাদের কাছে কিছুই না। এটা কিন্তু ১২ পাতার ফর্ম। হ্যাঁ, ১২ পাতার ফর্ম। অনেকে বলছে যে ১২ পাতার আবার ফর্ম হয়? কিন্তু হ্যাঁ, এটা ১২ পাতার ফর্ম। বাড়ির সবার ডিটেইলসটা দিতে হবে। সরকার এই ভেবে এই ফর্মটা করেছে যে যাদের আছে, যাদের আর্থিক সামর্থ্য ভালো, যারা যাদের কোনো সমস্যা নেই তাদেরকে কেন সরকার দেবে? যারা গরিব, যারা খেতে পায় না, যাদের সমস্যা আছে তাদেরকে সরকার দিক। আমরাও চাই সেটাই। যে তারাই পাক, তারাই খাক, তাদেরই হচ্ছে সরকার সাহায্য করুক। তার জন্য কিন্তু সরকার পুরো ডিটেইলসটা দিয়েছে। তা চলো তোমাদেরকে ফর্ম ফিল আপটা বেশি কথা না বলে ফর্ম ফিল আপটা কিভাবে করতে হবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। কিন্তু তোমরা একটুও স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না। ঠিক আছে? তা চলো তোমাদেরকে আগে টু দেখাই। জেড ফর্ম স্টেপ বাই স্টেপ ফিল আপ দেখো। প্রথমে এখানে বলেছে ক, তাহলে কয়ে প্রথমে আমরা কিছু ফিল আপ করবো না, আমরা করব কয়ের ১ নাম্বার, যেখানে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে কিন্তু প্রথমে কোথাও আবেদনকারীর নাম সেটা কিন্তু লেখার অপশন দেয়নি, যে যার নামে অন্নপূর্ণা ভান্ডার হবে তার নাম লেখার অপশন প্রথমে নেই। তাহলে আমরা পরিবারের যে প্রধান সে তার নাম লিখবে। যেমন যার এখানে ফিল আপ হচ্ছে তার পরিবারে ৩ জন সদস্য আছে, বাবা, মা এবং আবেদনকারী নিজে। তাহলে এখানে সে লিখবে বাবার নাম, সে অবিবাহিত। বিবাহিত হলে যদি ডকুমেন্ট চেঞ্জ হয়ে যেত তাহলে কিন্তু স্বামীর নাম দিত। তাহলে এখানে তোমার বাবার নাম তুমি লিখে দাও। এখানে পুরো নাম লিখবে, ইংলিশে লিখবে নাম ও পদবি, মিডল নেম থাকলে সেটা লিখতে পারো, তাছাড়া নাম পদবি এখানে লেখো। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, যেটা নির্দেশনা দেয়া আছে, মানে গাইডেন্স দেয়া আছে, যে আধার কার্ড অনুযায়ী, তাহলে পরিবারের প্রধানের সমস্ত তথ্য এখানে ফিল আপ করবে এবং তার আধার কার্ড অনুযায়ী ফিল আপ করবে। এবার মনে করো এই আবেদনকারীর বাবার নাম WB ফার্স্ট নেম এবং তথ্য লাস্ট নেম। তো এখানে যা কিছু ফিল আপ করবে সমস্ত কিছু ইংরেজির বড় হাতের অক্ষরে লিখবে। তাহলে ২ নম্বরের জন্ম তারিখ কার হবে? পরিবারের যে প্রধান তার জন্ম তারিখ এখানে হবে। আধার কার্ডে যে জন্ম তারিখ মেনশন করা আছে সেটা। অনেকের আধার কার্ডে জন্ম তারিখ এক্স্যাক্টলি মেনশন করা থাকে না, শুধুমাত্র ইয়ার থাকে। সেক্ষেত্রে ভোটার কার্ড অনুযায়ী জন্ম তারিখ বসাবে। তাহলে তোমার বাবার মানে পরিবারের প্রধানের জন্ম তারিখ এখানটা বসাও। প্রথমে ডেট লিখবে, তারপরে মান্থ লিখবে, তারপরে ইয়ার লিখবে, দিন, মাস ও বছর অনুযায়ী। তাহলে ভিডিও পজ করে এখানে দেখে নিও, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এরপরে পরিবারের যে প্রধান তার লিঙ্গ কি, সে পুরুষ না মহিলা, সে অনন্য, তাহলে এখানে পুরুষ এই অপশনে টিক মার্ক করে দাও। এর পরবর্তী রয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার, তাহলে ১২ সংখ্যার আধার নাম্বার এখানে বসাও তোমার পরিবারের প্রধান যে, অর্থাৎ বাবার। তো এখানে আমরা ১২ সংখ্যার আধার নাম্বার বসিয়েছি। এবার মনে রাখবে যা ফিল আপ করছে সব ডেমো তথ্য, কোনোটাই অরিজিনাল নয়। ৫ নাম্বার আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। এবার তোমার বাড়িতে ডিজিটাল রেশন কার্ড মানে যে প্লাস্টিক রেশন কার্ড আছে, SPHH, PHH, সেটা লিখতে বলেছে। তো এখানে আইডি লিখতে হবে, মানে রেশন কার্ডের নাম্বার লিখতে হবে কার? পরিবারের প্রধানের। তো রেশন কার্ডের নাম্বার এখানে লেখো। তাহলে এখানে আমার যে আইডিটা সেটা বসিয়েছি, আমার কার্ড হচ্ছে SPHH এর। এরপরে পরিবারের সদস্য সংখ্যা, যেমন এখানে পরিবারের সদস্য সংখ্যা আমরা ৩ জন ধরে ফর্মটা ফিল আপ করছি, তাহলে এখানে লেখো 3 বা 03। এরপরে ৭ নাম্বারে ঠিকানা লিখতে হবে, ভিলেজ থেকে শুরু করে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এখানে লেখো। তাহলে এখানে ভিলেজ থেকে পিনকোড পর্যন্ত সমস্ত কিছু লিখতে হবে। ঠিকানাতে স্থায়ী ঠিকানা দিতে বলেছে। স্থায়ী ঠিকানা মানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। অনেকের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়, আধার কার্ড, ভোটার কার্ডে আলাদা আলাদা হয়। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে কিন্তু লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস লিখবে না। এবার ৮ নম্বরে যোগাযোগের নম্বর, কার সঙ্গে যোগাযোগ করার নাম্বার। এখানে বলা আছে প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের যে প্রধান এখানে এনার যে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে বসাবো। তাহলে অবশ্যই আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। তাহলে এখানে ১০ সংখ্যার একটা ফোন নাম্বার বসাও, যেটা তোমার পরিবারের প্রধান মানে তোমার বাবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। এরপরে আমাদের ফোন নাম্বার পর্যন্ত কমপ্লিট, ৮ নাম্বার পর্যন্ত। তারপরে চলে আসবে ৯ নাম্বার, যেখানে বলেছে পরিবারের বাদবাকি যে সমস্ত সদস্য আছে তাদের ডিটেল বসাতে হবে। কি কি সদস্যের নাম, জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি এবং তার আধার নাম্বার। এইভাবে এখানে সদস্য নাম্বার ১, সদস্য নাম্বার ২ এবং পেজ উল্টা, তারপরে সদস্য নাম্বার ৩, ৪, ৫, মানে হাইস্ট ৫ জনকে একটা ফ্যামিলিতে অ্যাড করা যাবে। তো আমার ফ্যামিলিতে ৩ জন আছে, এটা হয়ে যাবে। এইবার ৯ নম্বরে আরো একটা অপশন আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তাহলে এই যে বাড়ির হেড বা সদস্য 1, সদস্য 2 কে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার নামের পাশে টিক মার্ক দিতে হবে হ্যাঁ অপশনটা। এবার এই যে ৯ নম্বরটা খুবই ভাইটাল, আমি যার জন্য ফিল আপ করে নিয়েছি। দেখো পরিবারের প্রধানের নাম হচ্ছে
হচ্ছে ডাব্লিউবি তথ্য। এইবার এখান থেকে সদস্য শুরু হলো। এবার সদস্য 1 নাম্বার হচ্ছে ডাব্লিউবি তথ্য 2, তার জন্ম তারিখ, সেই সদস্যের লিঙ্গ হচ্ছে ফিমেল, তার সঙ্গে মানে এই পরিবারের প্রধানের সঙ্গে সদস্য 1 এর সম্পর্ক হচ্ছে ওয়াইফ, মানে পরিবারের প্রধানের স্ত্রী হচ্ছে সদস্য 1 এবং তার আধার নাম্বার। তাহলে আমরা সদস্য 1 এ রেখেছি পরিবারের প্রধানের ওয়াইফ এবং সদস্য 2 এ রেখেছি পরিবারের প্রধানের কন্যা, তাহলে তার নাম ডাব্লিউবি তথ্য 3, তার জন্ম তারিখ, তার লিঙ্গ ফিমেল এবং তার সঙ্গে সম্পর্ক প্রধানের ডটার, তার কন্যা এবং আধার নাম্বার। এবার এখানে বোঝার জিনিস হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে কে আবেদন করছে তার পাশে টিকমার্ক করতে হবে। প্রথমত পরিবারের প্রধান যেহেতু পুরুষ, তাহলে সে আবেদন করছে না, তাই এখানে আমরা টিকমার্ক করব না। এবার পরিবারের প্রধানের যে ওয়াইফ সে আবেদন করছে নাকি পরিবারের প্রধানের যে কন্যা সে আবেদন করছে। মনে করো এখানে আবেদন করছে পরিবারের প্রধান তার ওয়াইফ, তাহলে আমরা এইটার পাশে টিকমার্ক দেব। তাহলে সদস্য 1 সে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছে। এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে সদস্য 1 এর নামে হ্যাঁ। তাহলে আপনার সদস্যগুলো ফিল আপ করবেন, 5টা ফিল আপ করার অপশন আছে, ফিল আপ করবেন। যে আবেদন করছে অন্নপূর্ণা যোজনায় তার নামের পাশে হ্যাঁ এটা টিকমার্ক করবেন। তাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আরো ডিটেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার এখানে পরিবারের প্রধানের ওয়াইফ তো আবেদন করছে, কিন্তু যে কন্যা সে মানে সন্তান ডাব্লিউবি তথ্য 3 সদস্য 2 সেও যদি 25 বছর বয়স হয়ে যায়, সেও যদি আবেদন করতে চায়, তাহলে তাকে নতুন করে আবার ফর্ম নিতে হবে এবং সবকিছু সেম লিখবে, শুধুমাত্র এই হ্যাটা ওয়াইফের জায়গায় না লিখে এই কন্যার জায়গায় টিকমার্ক করবে। এইবার 10 নাম্বার পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখানে কি দিতে হবে? প্রথমে যে পরিবারের প্রধান মানে বাবা, তার ব্যাংকের ডিটেল। এবার যার নামে আবেদন হচ্ছে সে আবেদনকারী, তাকে আমরা 1 এ রেখেছিলাম, তাহলে তার ব্যাংকের ডিটেল এবং তার ব্যাংকেই টাকা ঢুকবে। তাহলে সদস্য 1 এর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে, বলা আছে ডিবিটি অ্যাক্টিভ থাকা চাই অন্নপূর্ণা যোজনা টাকাটা ঢোকার জন্য। আর সদস্য 2 কে আমরা রেখেছিলাম কন্যাকে, তাহলে কন্যা ডিটেল এবং কন্যার ব্যাংকের ডিটেল দিতে হবে। এবার ভালো করে দেখবে 9 নম্বরে আমরা আবেদনকারীকে রেখেছিলাম 1 নম্বর সদস্যে। একইভাবে যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট ফিল আপ করবো সদস্য অনুযায়ী, তখনও আবেদনকারীকে আমরা 1 নম্বরে রাখবো, কারণ এই অ্যাকাউন্টেই ডিবিটির টাকাটা দেবে, যেহেতু আবেদনকারীকে আমরা 1 নম্বরে রেখেছিলাম। তাহলে এগুলো কিন্তু মিলিয়ে মিলিয়ে ফর্মটা ফিল আপ করবে। আমরা যেহেতু পরিবারের 3 জন সদস্য নিয়ে ফর্মটা ফিল আপ করছি, তাই আমরা 3 জন সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়েছি। ফ্যামিলির হেড, আবেদনকারী নিজে সে ওয়াইফ এবং তার কন্যা, তার ব্যাংকের ডিটেইল। এইবার 11 নম্বরে বলেছে এপিক, এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এইবার এখানে তোমার ভোটার লিস্টটা প্রয়োজন, ভোটার লিস্টে অংশ নম্বর লেখা থাকে, তাহলে ভোটার লিস্ট তোমাকে জোগাড় করতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। তাহলে এখানে পরিবারের প্রধানের ভোটার কার্ডের নাম্বার, বিধানসভার নাম এবং অংশ নাম্বার, একইভাবে সদস্য 1 সদস্য 2 তারও সেম ডিটেল এখানে লিখতে হবে। তাহলে পরিবারের 3 জনের এখানে আমরা ভোটার নাম্বার লিখেছি, বিধানসভা ক্ষেত্রের নাম লিখেছি এবং অংশ নাম্বার লিখেছি। এই বিধানসভা ক্ষেত্র অংশ যদি তুমি না জানো ভোটার লিস্টে পাবে, এছাড়া ইএপিক ডাউনলোড করেও দেখতে পারবে ও ভোটার ইনফরমেশন ডাউনলোড করেও দেখতে পারবে ভোটার পোর্টাল থেকে। 12 নম্বরে চলে আসবে কি যে তোমার কাস্ট, তাহলে তুমি এখানে কোন কাস্ট, তাহলে জেনারেল টিক মার্ক করো, অসংরক্ষিত জেনারেল এখানে টিক মার্ক করো। ভালো করে মনে রাখবে যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তবুও কিন্তু তুমি জেনারেল হিসেবেই গণ্য হবে। মনে করো কেউ এসসি কাস্ট কিন্তু তার সার্টিফিকেট নেই, তাহলে সে হবে জেনারেল। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে একমাত্র টিক মার্ক করবে। এইবার 12 নম্বর কমপ্লিট। এবারে এটা শুরু হচ্ছে খ, রেশন কার্ড ও খাদ্য বা ভর্তুকি। রেশন কার্ডের ডিটেল দিতে হবে পরের পেজে। এরপরে আবার রয়েছে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। আমার আসে এসপিএইচএস ক্যাটাগরির, তাহলে এখানে হ্যাঁ এই অপশনে টিক মার্ক করো। যদি হ্যাঁ হয় তাহলে এটা হ্যাঁ, তবে কার্ডের ধরন উল্লেখ করো। আমার হচ্ছে এসপিএইচএস আছে, সেখানে টিক মার্ক করো। 3 নম্বর আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তুলছে, হ্যাঁ করো। অনেকে তোলে না, সেক্ষেত্রে সে না করবে। এবার আছে সম্পদের ডিটেল। 1 নাম্বার আছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? একদমই না, আমার বাড়িতে একটাই পাকা ঘর, ছাদ দেওয়া, তাই এখানে না অপশনে ক্লিক করো। পারিবারিক জমির মালিকানা, মানে পরিবার সূত্রে আমি জমি পেয়েছি কিনা, মানে আমার দাদু বা বাবা আমার নামে জমি দিয়েছে কিনা, তো দেয়নি, তাই এখানে না এই অপশনে ক্লিক করো। যদি দিত তাহলে হ্যাঁতে টিকমার্ক করতে হতো। এবং এখানে বলা আছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডেড কপি, এই সমস্ত ডকুমেন্ট আমাকে জোগাড় করতে হবে, এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। যদি আমার ক্ষেত্রে হ্যাঁ হতো, যেহেতু না আমার এগুলো লাগছে না। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে লিখতে হবে। গুগল থেকে তুমি বিঘা বা কাঠাকে শতকে কনভার্ট করতে পারো। এখানে পরিবারের সকল সদস্যের মোট জমি কত, তো আমার বাবার নামে জমি আছে, সেটা তুমি লেখো 0.33 শতক। তো মনে করো এইটুকু জমি আছে, আমি এজ এ এক্সাম্পল নিলাম, তো তুমি সেখানে এটা কনভার্ট করে নেবে। পরবর্তী আছে যানবাহন
আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা, মানে পার্সোনাল 4 চাকার গাড়ি আছে কিনা। অবাণিজ্যিক মানে পার্সোনাল, আর বাণিজ্যিক মানে কমার্শিয়াল। সেক্ষেত্রে আমার নেই, তাই আমি এন ও বা না আছে এখানে বাংলাতে, না লেখো। যদি থাকতো তবে গাড়ির এখানে সংখ্যা লিখতে হতো আর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হতো। 5 নাম্বার আছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা হেলথ ইন্স্যুরেন্স কারোর নামে আছে কিনা। নেই, তাহলে না এই অপশনে ক্লিক করো। যদি থাকতো তাহলে হ্যাঁতে ক্লিক করতে হতো, এবং তোমার যে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি দিয়েছিলাম এখানে বাবা, তাহলে বাবা সরকারি হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বীমা আছে নাকি বেসরকারি আছে সেখানে টিকমার্ক করতে হতো। সাম অ্যাসিওর মানে কত টাকার বীমা আছে, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 5 লাখ, সেই অ্যামাউন্ট উল্লেখ করতে হতো। এবং প্রতি মাসে বা 3 মাস অন্তর কোয়ার্টারলি বা 1 বছরে যদি সে পেমেন্ট করে তাহলে কত টাকা পেমেন্ট করতো সেটা লিখতো, এবং পাশে মান্থ, ইয়ার বা কোয়ার্টারলি লিখতো। মনে করো 11,000 টাকা বছরে যায়, তাহলে এখানে লিখতো 11,000 টাকা, পাশে লিখতো ইয়ারলি। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি কমপ্লিট। এবার সদস্য 1 এর নামে আছে কিনা, 2 এর নামে আছে কিনা, সেম তথ্য লিখতে হতো। আমার যেহেতু নেই তাই আমি না অপশনে লিখলাম। তারপরে চলে আসবে আয় বা পেশা। 1 নাম্বার আছে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে ইনকাম ট্যাক্স দেয় কিনা। দেয় না, তাই আমি না এই অপশনে ক্লিক করব। যদি ইনকাম ট্যাক্স দিত তাহলে হ্যাঁ অপশনে ক্লিক করতেন বা টিকমার্ক করতেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার চাইছে। আমাদের যেহেতু 3 জন সদস্য পরিবারের, তাহলে এখানে লিখতে হবে কি হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার প্যান নাম্বার, সদস্য 1 এর নাম, তার প্যান নাম্বার, সদস্য 2 এর নাম এবং তার প্যান নাম্বার। এবার কর্মসংস্থানের ধরন, আপনার পরিবারের লোকজন বা হেড অফ দ্য ফ্যামিলি বা আপনি কি ধরনের কাজের সঙ্গে বা পেশার সঙ্গে যুক্ত আছেন। প্রথমে আছে পরিবারের প্রধান, সে কি কাজ করে, সরকারি ক্ষেত্রে কাজ করে মানে সরকারি কর্মী, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী মানে প্রাইভেট জব করে, মান্থলি স্যালারি পায়, কোন সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী বা মালিক, অথবা কোনটা এর মধ্যে। তো এক্ষেত্রে আমি লিখবো যে সংগঠিত ক্ষেত্রে সে নিজের ব্যবসা আছে, তাহলে এখানে ব্যবসায়ী এখানেই রয়েছে। যেহেতু এখানে ব্যবসায়ী আছে, বিজনেস করে, তাই আমি এইটাতে টিকমার্ক করবো। করো। এছাড়া সে যদি পরিযায়ী শ্রমিক হয় তাহলে এখানে টিকমার্ক করতেন, বেকার হলে এখানে টিকমার্ক করতেন, সে যদি কারিগর হয়, শিল্পী হয় বা কৃষক হয় তাহলে এখানে টিকমার্ক করতেন। তারপরে এটা একটা অপশন আছে আংশিক সময়ের কর্মরত মানে পার্ট টাইম জব করলে এখানে টিকমার্ক করতেন, আর অন্যান্য হলে অন্যান্য। এবার একইভাবে সদস্য 1 কি বেকার, বেকার অপশনে ক্লিক করো। যে আবেদন করছে হাউস ওয়াইফ তাহলে সে বেকার, এবং যে সদস্য 2 কন্যা সেও কিন্তু বেকার, তাহলে সেক্ষেত্রেও বেকার অপশনে টিকমার্ক করো। তাহলে আমাদের এটা কমপ্লিট। এরপরে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আমার পরিবারে 3 জন, 3 জনই শিক্ষিত, তাই শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য এখানে 3 লেখো। এবার যদি পরিবারের সদস্য বেশি হতো, কেউ যদি অশিক্ষিত থাকতো তাহলে এখানে লিখতাম পরিবারের প্রধান সে শিক্ষিত নাকি অশিক্ষিত। শিক্ষিত, আচ্ছা তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা এখানে লেখো। তাহলে যে এখানে হেড অফ দ্য ফ্যামিলি সে গ্রাজুয়েট। এবার সদস্য 1 সে শিক্ষিত নাকি অশিক্ষিত, সেও শিক্ষিত, টিকমার্ক। পরের পেজে সদস্য 1 হচ্ছে আবেদনকারিণীকে রেখেছিলাম, তার যোগ্যতা কি, হাইস্ট কোয়ালিফিকেশন এইচএস, তাহলে এইচএস লেখো বা 12 পাস লেখো। তাহলে এটা হয়ে যাওয়ার পরে সদস্য 2 শিক্ষিত নাকি অশিক্ষিত, অশিক্ষিত লেখো। শিক্ষিত শিওর, এবং তার কোয়ালিফিকেশন 8 ফেল। আচ্ছা সদস্য 2 যে কন্যা সেও গ্রাজুয়েট। 5 নাম্বার আছে আপনার পরিবারের কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। না, একদম না লেখো, ডিরেক্টলি না। যদি হ্যাঁ হয়ে যায় তাহলে কোন পদে আছে এবং তার সদস্য নাম্বার লিখতে হতো। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, গভর্নমেন্ট থেকে পেনশন পায়, না, তাহলে নো লিখো। যদি পেনশন পেত হ্যাঁ লিখতেন এবং পেনশনভোগী ও তার সদস্য নাম্বার লিখতে হতো। কোন সদস্য জিএসটি, এমন কোন বিজনেস করে যে জিএসটির আন্ডারে আছে, নেই, তাহলে নো লেখো। এবার আছে পরিবারের মোট বার্ষিক আয় কত, তাহলে মোটামুটি একজনই আয় করে, তার বার্ষিক আয় এখানে লিখে দাও। যদি 30,000 করে ধরি 3,60,000 টাকা লিখে দাও। এইটা যেটা লিখতে হবে বার্ষিক লিখতে হবে অঙ্কে। এই যে পরিবারের হেড, তার ওয়াইফ এবং তার কন্যা কোনো আয় করে না বর্তমানে, তাই শুধুমাত্র তারটাই কাউন্ট হতো। যদি তার ওয়াইফ এবং তার কন্যা ইনকাম করতো তাহলে প্রত্যেকের মিলিয়ে তারপর এটা লিখতে হতো। মনে করো এখানে তিনি আয় করে বছরে 3,60,000, তার কন্যা আয় করে আরো 1 লাখ, তার বউ করে আরো 50,000, তাহলে এখানে কত হতো, 5,10,000 এখানে লিখতে হতো। মোট যেহেতু বলেছে সমস্ত সদস্যদের, ঠিক আছে। এবার আছে অন্যান্য পরিচয়পত্রের নথি। প্রথমে সিএ তে আবেদনের বর্তমান অবস্থা, সিএ তে আবেদন করেছিল, করেনি, তাহলে প্রযোজ্য নয়, এখানে ক্লিক করো। এবার যারা সিএ তে আবেদন করেছেন তারা আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে এখানে টিকমার্ক করতে হবে এবং আবেদন নাম লিখতে হবে। এবার আরেকটা আছে যদি আবেদন করেছে এবং ইস্যু করা হয়ে গেছে তাহলে এখানে টিকমার্ক করবেন এবং সার্টিফিকেট নাম্বার লিখতে হতো। একইভাবে সদস্য 1, সদস্য 2 এভাবে লিখতে হতো। এবার সদস্য 1 তারও প্রযোজ্য নয়, এই অপশনটাই হবে টিকমার্ক। এবার সদস্য 2 যে ছিল তারও হবে প্রযোজ্য নয়।
সিএ প্রযোজ্য নয়। এরপরে চলে আসবে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড মানে কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি মানে কেসিসি এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড মানে আর্টিসান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড মানে এমজেসিসি, শিক্ষার্থী ক্রেডিট কার্ড মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো কিছু কি পায়? পায় না। পরিবারের প্রধানও পায় না, সদস্য 1ও পায় না, সদস্য 2ও পায় না। তাহলে এখানে কিছু লিখতে হবে না, কোনো অপশন নেই। যদি পেতো তাহলে কোন ধরনের কার্ড পেতো সেটা লিখতে হতো, কে পেতো সেটাও লিখতে হতো, এবং সেই কার্ডের সংখ্যা এবং যেই তারিখে ইস্যু করা হয়েছে সেটাও লিখতে হতো। তারপরে আমরা চলে আসবো এখানে যদি এসআইআর এ 2026-এ নাম বাদ পড়ে যায় এবং মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে সেটা লিখতে হবে। তাহলে পরিবারের প্রধান কি এসআইআর এ পরে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে? করেনি, তাই প্রযোজ্য নয়। টিকমার্ক করো প্রযোজ্য নয় অপশনে। আচ্ছা, না মানে বাদ পড়েনি, অ্যাপ্লাই করেছে কিন্তু বাদ পড়েনি, আর হ্যাঁ মানে বাদ পড়েছে। তাহলে না বা হ্যাঁ একটাও হবে না, কারণ এসআইআর এ পরে কোনো অসুবিধা হয়নি, ভোটার লিস্টে নাম আছে সঠিক, কিছু হয়নি তো, তাহলে প্রযোজ্য নয়, এটাই হবে। টিকমার্ক করো প্রযোজ্য নয়। যদি এসআইআর এ বাদ পড়ে থাকতো, বিচারাধীন থাকতো, তাহলে সেটা এখানে লিখতে হতো সেই অনুযায়ী। তাহলে সদস্য 1 সেটা হবে প্রযোজ্য না, এবং সদস্য 2 সেটা হবে সেম। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তোমার পরিবারে কি কোনো শিশু আছে? শিশু নেই, তাহলে এটা আমরা ফিল আপ করবো না। যদি শিশু থাকতো তাহলে শিশু সদস্য 1 তার নাম কি, বাচ্চাটার নাম লিখতে হতো, কোন শ্রেণীতে পড়ে, 1-এ পড়ে, 2-তে পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে সেটা লিখতে হতো, এবং সে কোন স্কুলে পড়ে সেটা লিখতে হতো, এবং স্কুলটা কোন ধরনের, সরকারি স্কুল নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল হলে এটা হতো, বেসরকারি স্কুল প্রাইভেট স্কুল হলে এটা টিকমার্ক করতাম। তো এগুলো সেই হিসাবে আপনারা করবেন। আমাদের ফ্যামিলিতে নেই বলে আমি এটা লিখছি না। আপনার পরিবারের শিশুর সংখ্যা 1-এর বেশি হলে এখানে অপশন আছে, শিশুর নাম্বার 1, শিশু নাম্বার 2, শিশু নাম্বার 3 সেভাবে লিখবেন। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আমার যেহেতু শিশু নেই আমি এটা লিখবই না। যদি আপনার পরিবারের শিশু থাকতো তাহলে আপনি টিকাকরণ যদি না করে থাকেন কোনোদিন, তাহলে টিকাকরণ করানো হয়নি এখানে টিকমার্ক করতেন শিশু 1-এর। এবার শিশু 2-এর করিয়েছেন কিনা, শিশু 3-এর করিয়েছেন কিনা। যদি টিকাকরণ করাতেন তাহলে হ্যাঁতে ক্লিক করতেন বা টিকমার্ক করতেন। যদি টিকাকরণ করিয়ে থাকতেন তাহলে কার্ডের আইডি এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। এবার যাদের এটা নেই তারা কি করবেন আমি জানি না। এরপরে আছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। বলা আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? তোমার বাবা বা মা বা তুমি, ঠিক আছে, মানে পরিবারের প্রধান বা যে আবেদন করছে সে ওয়াইফ, সে কি কখনো পেয়েছিল? তাহলে প্রথমে পরিবারের প্রধান এটাকে না করো। পরিবারের প্রধান তো কিষাণ পাচ্ছে না, কিষাণ বন্ধু পাচ্ছে না, বা বৃদ্ধ ভাতা পাচ্ছে না, তাই না করো। এবার যে আবেদন করছে আমরা তাকে সদস্য 1-এ রেখেছিলাম, এখানে হ্যাঁ করো। এবার সে কি পাচ্ছে? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল, তাহলে এখানে 1 নাম্বার লেখো লক্ষ্মীর ভান্ডার। এইবার লক্ষ্মীর ভান্ডার পেতেও তাও আবেদন করছে অন্নপূর্ণা ভান্ডারে। লক্ষ্মী ভান্ডার ছাড়া আর কি কোনো প্রকল্পে টাকা পেতো যেটা ডেবিটের মাধ্যমে ঢোকে? পেতো না, তাহলে আমরা এই 2, 3, 4 পাশে কিছু লিখবো না, ফাঁকা রাখবো। সদস্য নাম্বার 2 সে কি কোনো কিছু পেতো? তাহলে না, এখানে টিকমার্ক করো। ডিবিটির মাধ্যমে যে প্রকল্পে টাকা পেতো সেই অপশনে 2 নাম্বার একটা ঘর আছে যে আপনি কোন প্রকল্পে ধরুন আবেদন করেছিলেন কিন্তু আপনাকে রিজেক্ট করা হয়েছে, তাহলে বাদ দেওয়া হয়েছে বা রিজেক্ট করা হয়েছে কি কারণে, অফিসার কর্তৃক পূরণীয়, অফিসার কি কারণে রিজেক্ট করেছে সেটা এখানে দেবে, ঠিক আছে। যদি কখনো আবেদন করে থাকেন, মনে করুন আপনি কৃষক বন্ধুতে আবেদন করেছিলেন, সেটা রিজেক্ট করেছে, কি কারণে রিজেক্ট করেছে সেই কারণটা লিখতে হবে। আমাদের যেহেতু নেই আমরা লিখবো না। এইবার এখানে আছে ঘোষণা ও সম্মতি। এখানে সম্মতিতে টিকমার্ক করতে হবে, এটা আবেদনকারী বা কারিনী মহিলা তার এটা হবে, সম্মতি দাও, এবং আবেদনকারী স্বাক্ষর করতে হবে। যার নামে অন্নপূর্ণা ভান্ডার, যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছে তাকে এখানে সই করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ফর্মটা, হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে স্বামী এবং তার স্ত্রীর নামে আবেদন হচ্ছে ওয়াইফের নামে, সদস্য 1 তাকে এখানে সই করতে হবে। এবার এখানে এন্ড অফ ফর্ম, অর্থাৎ ফর্মটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এইবার এখানে দেখো একটা সেলফ ডিক্লারেশন দেওয়া আছে, এইটা বলা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, মানে এইটুকু তুমি কিছু ফিল আপ করবে না, এইটুকু অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম লিখে দাও। এন্ড অফ ফর্ম, এই অবধি, এর আগে অবধি ফর্ম ফিল আপ করবে, এর নিচ থেকে কোনো কিছু ফিল আপ করবে না। যখন জমা দিতে যাবে সরকারি আধিকারিক একটা ফর্ম ফিল আপ করবে, তারা সই করবে, স্ট্যাম্প করবে, এবং এটা সম্ভবত ছিঁড়ে তোমাকে ফেরত দেবে অ্যাজ এ রিসিপ্ট কপি যে তুমি আবেদন করেছো। তাহলে আমাদের এই ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমরা দেখে নিলে যে কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, সমস্ত কিন্তু দাদাভাই দেখিয়ে দিল যে কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। এটা তোমাদেরকে আমি বলবো তোমরা কিন্তু অনলাইনে করার থেকে তোমরা অফলাইনে করো, ফর্মটা হাতে নিয়ে কিন্তু তোমরা ফিল আপটা করো, তাহলে তোমাদের কিন্তু সব থেকে ভালো হবে। এক্ষুনি অনলাইনে তোমরা যদি ওটা ফিল আপ করতে যাও তাহলে কিন্তু তোমাদের কাছে 100 টাকা, 50 টাকা, 150 টাকা, যে যেখান থেকে যেমন পারবে তেমন কিন্তু নিয়ে নেবে। কিন্তু সেই টাকাটা বেকার না দিয়ে তোমরা হাতে ফর্ম নাও, নিয়ে তোমরা ফিল আপ করো, করে তোমরা জমা দাও, সেটাই কিন্তু সব থেকে বেস্ট হবে। আর এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ওই ফর্মের সাথে আরো কি কি ডকুমেন্টস দিতে হবে, সেটা তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো।